নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। মাইসেলফ রাজু মন্ডল, ইউ ওয়াচিং সেভিংস বেঙ্গল ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল নতুন সদস্য হয়েছেন, নতুন যুক্ত হয়েছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের সবাইকে আবার একটা নতুন সেভিংস রিলেটেড নিয়ে ভিডিও নিয়ে, দ্যাট ইজ অফকোর্স কামিং ফ্রম মিউচুয়াল ফান্ড। তো প্রথমে স্বাগত জানাই এক ফ্রেন্ডসকে, আমার এক ভিউয়ার্সকে, শুভ দাস, যিনি আমার ইউটিউব চ্যানেলে জয়েন করেছেন। ওনাকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওকে পছন্দ করার জন্য এবং আমার অ্যাডভাইসকে নিজের এত ভ্যালু দেওয়ার জন্য। বন্ধুরা, আজকে কথা বলবো একটা এনএফওর ব্যাপারে। তো এই ক্যাটাগরির এনএফও আগে কিন্তু লঞ্চ করেছিল। তো দুটো কোম্পানি লঞ্চ করেছিল। এক হচ্ছে গিয়ে অ্যাক্সিস ব্যাংকের অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এনএফও এবং এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের এনএফও এই ক্যাটাগরির ভিতরে লঞ্চ করেছিল। তো সেকেন্ড যে থার্ড লঞ্চ করতে যাচ্ছে এই ক্যাটাগরির ভিতরে, দ্যাট ইজ কামিং ফ্রম মাহিন্দ্রা ম্যানুলাইফ ম্যানুফ্যাকচারিং ফান্ড এনএফও। তো এই এনএফও আপনারা করবেন কি করবেন না আমি আপনাদেরকে ভিডিওতে খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি বলবো। তো আপনারা দেখতে থাকুন, আর রিকোয়েস্ট করবো আপনাদেরকে পুরো ইনফরমেশন আপনারা দেখবেন। না হলে আপনারা কমেন্টে অনেক কিছু নিয়ে জিজ্ঞেস করেন, পুরো ইনফরমেশন আপনারা প্লিজ দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর একটা অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে কমেন্ট করতে পারেন। এই মিউচুয়াল ফান্ডে যাওয়ার আগে আপনাদেরকে আমি আপনাদের ভাষায় বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমি যে ফান্ড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাহিন্দ্রা ম্যানুলাইফ ম্যানুফ্যাকচারিং এনএফও। তো এই পর্যন্ত দেখে আপনারা স্কিপ করবেন না, পুরো ইনফরমেশনটা দেখুন। তো এই ইনফরমেশন, এই মহিন্দ্রা ম্যানুলাইফ ফান্ডের যে আপনি ইনভেস্টমেন্ট করার আগে বা এই ফান্ডে আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন তার কিছু প্যারামিটার্স, তার কিছু কারণ আপনাদেরকে আমি বলবো, যেখানে এই কারণগুলোর ভিতরে বোঝাতে আপনি চেষ্টা করব যে ভবিষ্যতে আপনার এই ফান্ডের অপরচুনিটি কি আছে বা ভবিষ্যৎ কি আছে, বা এই রকম ক্যাটাগরির একটা থিমাটিক সেক্টরিয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ড অবশ্যই। তো এই রকম ক্যাটাগরি আপনার ভবিষ্যতের জন্য কি রিটার্ন আনতে চলেছে বা কেন রিটার্ন আপনার দিতে পারবে বা কেন দেবে, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিও তে আমি সম্যক আপনাদেরকে ধারণা প্রদান করব। তো চলে যাওয়া যাক আমার ল্যাপটপ স্ক্রিনে, যেখানে আপনাদেরকে পুরো ডিটেলস আমি আপনাদেরকে স্লাইড বাই স্লাইড আপনাদেরকে আমি বলবো। বন্ধুরা, একটা দেশের উন্নতির জন্য বা এই ম্যানুফ্যাকচারিং ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট করার আগে বা ক্যান ইনভেস্টমেন্ট করবেন, ভবিষ্যতে কি কি অপরচুনিটিস আছে সেটা নিয়ে কথা বলছি। তো সেক্ষেত্রে বলি, তো যে ভারতবর্ষের উন্নতির ক্ষেত্রে বা যে কোনো দেশের উন্নতির ক্ষেত্রে একটা বিশেষ বড় ভূমিকা নির্বাহ করে নিজেদের চাহিদার পাশাপাশি তাদের প্রতিবেশী রাষ্ট্র এবং বাইরের দেশে কতটা সে পণ্য পরিবহন করছে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে 1947 সাল থেকে 1990 সাল পর্যন্ত একটা সেগমেন্ট ছিল বা একটা সেক্টরে ভারতবর্ষ কাজ করতো বা ম্যানুফ্যাকচারিং এর জন্য। সেক্ষেত্রে আস্তে আস্তে 2091 থেকে 2020 সাল পর্যন্ত যদি দেখা যায়, এই টেনিওরে ভারতবর্ষ এক্সপোর্টের মাত্রা আস্তে আস্তে বাড়িয়েছে এবং পোস্ট কোভিডের পর থেকে টোটালি ভারতবর্ষ ফোকাস করছে যে দেশের অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করতে এবং দেশকে একটা অন্য লক্ষ্যমাত্রায় পরিণত করতে এবং ওয়ার্ল্ড থার্ড ইকোনমিতে যাওয়ার জন্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের সাথে যে সমস্ত কোম্পানি যুক্ত তাদেরকে প্রমোট করা, এবং তার জন্য ভারতবর্ষ নানা রকম পদক্ষেপ নিয়েছে। তো আমরা নেক্সট স্লাইডে আমরা দেখতে থাকবো। তো আমি আপনাদেরকে বলছি যে গভর্নমেন্ট টার্গেট করছে বাই 2047 এর ভিতরে 30 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছানোর জন্য। সো সেক্ষেত্রে একটা লক্ষ্যমাত্রা, সেক্ষেত্রে একটা গোল, একটা মিশন নিয়েছে, দ্যাট ইজ কল্ড অমৃতকাল গোলস অ্যাসপিরেশন ফর 2047। যে লক্ষ্যমাত্রা ভারতবর্ষ 30 ট্রিলিয়ন ইকোনমিতে ভারতবর্ষ প্রবেশ করবে এবং তার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে সেটাও আমরা দেখতে থাকবো। আগে স্লাইডে দেখলাম কেন নিতে থাকবে। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, তো দেশের উন্নতিতে এই 30 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছানোর জন্য ভারতবর্ষের একটা বিশাল বাধা হয়ে দাঁড়াতে পারে বা বাধা হয়ে দাঁড়ায়, যাতে না দাঁড়ায় এই আনএমপ্লয়মেন্ট। বিকজ ক্রমবর্ধমান ভারতবর্ষের জনসংখ্যার পাশাপাশি আনএমপ্লয়মেন্টের সংখ্যাও বাড়ছে, এবং এটাকে যদি প্রতিরোধ করতে হয় বা এটাকে যদি ঠেকাতে হয় বা এটার নাম্বারটা যদি কমাতে হয়, যেটা অন্যান্য দেশ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, ব্রাজিল, এরা এই যে বেঞ্চমার্ক সেটা 5% বেঞ্চমার্ক হিসাবে ধরা হয়। তো এদের কাছাকাছি পৌঁছানোর জন্য ভারতবর্ষ অলরেডি এদের কাছাকাছি পৌঁছে গেছে। তো পৌঁছানোর জন্য দেশে কলকারখানার পরিমাণ বাড়াতে হবে। এই কলকারখানার পরিমাণ বাড়ানোর জন্য ভারতবর্ষ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটাও আমরা দেখব। 2047 এর যে লক্ষ্যমাত্রা নিয়ে চলেছে অমৃতকাল
অ্যাসপিরেশন ফর 2047। এই লক্ষ্যমাত্রা নেওয়ার জন্য কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অমৃত ভারত, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মতো প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ দিচ্ছে, এবং যে একটা কারখানা স্থাপনের জন্য যে নিয়ম কানুনগুলো হয় সেগুলোকে কম করিয়ে যারা যারা ফ্যাক্টরি যারা বানাচ্ছে বা যেসব কোম্পানিগুলো ভারতবর্ষে আসছে চীন থেকে, চীন থেকে আসছে, তাদেরকে জায়গা বা তাদেরকে কারখানা তৈরি করার জন্য সমস্ত রকম প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দিচ্ছে, কোম্পানিগুলোকে ট্যাক্সে ছাড় দিচ্ছে, এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারেও তাদেরকে সাহায্য করছে ভারতবর্ষ এই লক্ষ্যমাত্রা পৌঁছানোর জন্য। এবং সারা বিশ্বে আমরা জানি যে চীন একটা একটা ম্যানুফ্যাকচারিং হাব। তো সেই দেশে কোভিড এর পর থেকে একটা মানুষ চীন থেকে একটা ছেড়ে বেরোনোর একটা পরিকল্পনা নিয়েছে মানুষ। তো সেক্ষেত্রে বিকল্প রাস্তা হিসাবে ইন্ডিয়াকে সবাই প্রেফার করছে, এবং তার জন্য গভর্নমেন্ট রীতিমতো সেই কোম্পানিগুলোকে ইনসেন্টিভ প্রদান করে, সেই কোম্পানিগুলোকে ইনফ্রাস্ট্রাকচারের দিকে সাহায্য করে, তাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে কার্গো, রেলওয়েজ, নিউ এয়ারপোর্টস এবং রোড ম্যাপ, রেল নেটওয়ার্ক, সমস্ত কিছুতে ভারতবর্ষ সাহায্য করেছে, যাতে তারা যে দ্রব্য উৎপাদন করছে সেই দ্রব্য তারা বিদেশের মাটিতে, তাতে সেই দ্রব্যগুলো দেশের পাশাপাশি তারা বিদেশের মাটিতেও রপ্তানি করতে পারে। এবার কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, 150 ট্রিলিয়নের প্রজেক্ট আছে। তো সেটা আমরা যদি 2000 সেম ইয়ারের ফ্রেঞ্চ মার্কে দেখি, তো 2024-এ কিন্তু সেই লক্ষ্যমাত্রাটা অনেক। তো আমরা আশা করতে পারি এই লক্ষ্যমাত্রা ভারতবর্ষ নিয়ে যদি এগিয়ে চলে, তাহলে তাদের একটা বিপুল সম্ভাবনা আছে, তাদের যা লক্ষ্যমাত্রা নিয়ে চলছে, এবং বিগত কয়েক বছরের ভিতরে বা বিগত ওই 2047-এর ভিতরে ভারতবর্ষ তাদের যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে 30 ট্রিলিয়ন ইকোনমিতে, সেটা ভারতবর্ষ পৌঁছাবে। এবার আমরা দেখব যে কোন কোন সেক্টর, যে সেক্টরগুলো ম্যানুফ্যাকচারিং এর জন্য গভর্নমেন্ট পুশ করছে বা গভর্নমেন্ট চেষ্টা করছে এই সেক্টরগুলোতে কাজ করা যায়। তো প্রথমে চলে আসি, একটা দেশের অগ্রগতির জন্য পাওয়ার একটা বিশাল বড় ভূমিকা নির্ভর করে। তো 2022 থেকে 2027-এর ভিতরে 14.5 লাখ করোড় রুপিস যেটা আছে সেটা পাওয়ার প্রজেক্টের উপরে ইনভেস্টমেন্টের জন্য পরিকল্পনা নিচ্ছে, যে এখানে একটা প্ল্যানিং চলছে এই পাওয়ার প্রজেক্টকে এক্সপেন্ড করার জন্য। বিকজ ম্যানুফ্যাকচারিং হাবের যখন চাহিদা হবে তখন পাওয়ারও মানে বা বিদ্যুতের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা হবে। ডিফেন্স সেক্টর বিগত কামিং ডেজে যদি আমরা দেখি, তো বিগত কয়েক বছর যদি আমরা আগে দেখি, তো ভারতবর্ষ চেষ্টা করতো বাইরের থেকে মানে অস্ত্রশস্ত্র রপ্তানি করার। তো ভারতবর্ষ ইজ বিকামিং দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ ডিফেন্স সেক্টরে। তারা ভারতবর্ষের যে অস্ত্রশস্ত্র বিদেশের বাজারে প্রচুর চাহিদা, সেটা আমরা দেখতে পারি 2025-এর ভিতরে 1.72 লাখ করোড় রুপিসে পৌঁছাবে এই লক্ষ্যমাত্রা, বা এই লক্ষ্যমাত্রা নিয়ে ভারতবর্ষ চলছে। সিমেন্ট সেক্টরে একটা দেশের অগ্রগতির যখন ইনফ্রাস্ট্রাকচারে কাজ হবে, তো সিমেন্ট ছাড়া হবে না। বাই 2027 1.25 লাখ করোড় রুপিস ভারতবর্ষ এক্সপেন্ড করার কথা বলছে এই ইন্ডাস্ট্রিতে। সেমিকন্ডাক্টর, একটা সেমিকন্ডাক্টর ছাড়া বর্তমান দিনে কিন্তু অচল। 1.2 লাখ করোড় রুপিস বাই 2025 এই বছরের ভিতরে ভারতবর্ষ এই সেক্টরেতে এক্সপ্যান্ড করার কথা প্ল্যানিং অলরেডি করেছে, যে এখানে ভারতবর্ষ তাদের যে স্কিম আছে সেই স্কিমগুলোতে ইনভেস্ট করবে। তো আপনারা এর পাশাপাশি ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার আছে, স্টিল আছে, মাইনিং আছে, অয়েল অ্যান্ড গ্যাস আছে, এই সমস্ত সেক্টরে ভারতবর্ষ প্ল্যান করছে যে এইসব সেক্টরে এক্সপ্যান্ড করে তাদের এই যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে সেই লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগোবে। ভারতবর্ষ ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হওয়ার জন্য এই দেশের রেলের একটা বিশাল বড় অবদান রয়েছে। রেলের যে ট্রান্সপোর্টেশন কস্টিং অনেকটাই কম হয়, সেটা আপনার একটা স্টেট থেকে আর একটা স্টেট হতে পারে, বা আপনার একটা স্টেট থেকে বন্দরগাহ পর্যন্ত হতে পারে, বা এয়ারপোর্ট পর্যন্ত হতে পারে। তো এই লক্ষ্যমাত্রা এগোনোর জন্য ভারতবর্ষ ক্রমাগত তাদের রেলের নতুন ট্র্যাক থেকে শুরু করে বা রেলের নতুন পরিকল্পনামূলক কাজে কন্টিনিউয়াসলি তাদের অগ্রগতি বাড়িয়ে চলেছে। তো বন্ধুরা, এই সব ফান্ড যে আমি এতগুলো পয়েন্ট আপনাদেরকে বললাম, যে এই অপরচুনিটিস গুলো ভারতবর্ষের জন্য আছে, বা এই অপরচুনিটিস গুলো ভারতবর্ষ ওয়েট করছে, এই অপরচুনিটিস গুলো বা এই সেক্টর গুলো যদি আমরা স্ট্রেস নিতে চাই, তো দ্যাট ইজ আই প্রেজেন্টিং ইউ দ্য মাহিন্দ্রা ম্যানুলাইফ ম্যানুফ্যাকচারিং ফান্ড। তো এই ফান্ডগুলো মূলত ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর
যে স্টক আছে সেই কোম্পানিগুলো স্টকে যুক্ত হবে। তার মধ্যে আছে আপনার আপনার সমস্ত রকম কোম্পানি যেগুলো আমাদের স্লাইডে দেখালাম। এই গ্রোথ অপরচুনিটি, এই পোটেনশিয়াল ওই কোম্পানিগুলোর ভিতরে আছে, এবং ভারতবর্ষ ওই কোম্পানিগুলোকে প্রমোট করার জন্য বা বিদেশ থেকে নতুন নতুন কোম্পানিকে আনার জন্য সেই পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো আমরা প্রিভিয়াস যে স্লাইডগুলো আছে সেই স্লাইডে দেখলাম। এই এই যে স্কিম শুরু হচ্ছে 31 মে থেকে 2024 থেকে শুরু হচ্ছে এবং ক্লোজ হচ্ছে 14 জুন। তো এখনো পর্যন্ত বাকি আছে। তো আপনারা যারা যে অ্যাপ ইউজ করেন বা যারা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড করেন, তাদের যে ডিম্যাট, তাদের যে অ্যাপ আছে সেখানে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে ওপেন এন্ডেড ফান্ড, এর কোনো লকিং পিরিয়ড নেই, আপনি যে কোনো সময় এর টাকা তুলতে পারবেন। তো এই ফান্ডের ব্যাপারে আরো কিছু ডিটেলস আমি জেনে নেবো মূলত। তো ফ্রেন্ডস, এই কোম্পানি মূলত ম্যানুফ্যাকচারিং এ তাদের ফান্ড মিনিমাম 80% ইনভেস্ট করবে এবং ম্যাক্সিমাম তারা 100%। যে কোম্পানিগুলো মূলত ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত সেই কোম্পানিগুলো স্টকে মিনিমাম তারা তাদের ফান্ড 100% ইনভেস্ট করবে, ম্যাক্সিমাম 100% ইনভেস্ট করবে এবং মিনিমাম 80% ইনভেস্টমেন্ট করবে। তো আমরা দেখে নেবো কোন কোন সেক্টরে এগুলো 32 ইন্ডাস্ট্রিজ আছে, যে ইন্ডাস্ট্রিতে এই 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 মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে এবং যার জন্য আপনার টাকাটা বাড়বে। তো সেটা আমরা দেখবো। ক্যাপিটাল গুডস আছে সেক্টরে, এই কোম্পানিতে এই সেক্টরে কোম্পানি ইনভেস্টমেন্ট করবে। মেটালস অ্যান্ড মাইনিংস আছে, এই ফান্ড এইসব কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করবে। এফএমসিজি সেক্টর, এফএমসিজি সেক্টর বলতে আমরা বাড়িতে যে সমস্ত জিনিসপত্র দেখি বা আমরা খাই, যেমন তামাক, সিগারেট, অ্যাগ্রো ফ্রুটস, হাউস হোল্ড যে প্রোডাক্টগুলো আছে, আটা, সুজি, ময়দা, তেল, চিনি, যেসব জিনিসগুলো থাকে সেগুলোকে এফএমসিজি প্রোডাক্ট বলে। তো সেই সব সেক্টরে ইনভেস্টমেন্ট করবে। হেলথ কেয়ার প্রোডাক্ট মিনস আপনারা যেটা বুঝবো যে আপনার বাড়িতে যেসব ওষুধপত্র ব্যবহার করে, যেসব আমরা ওষুধ দেখি, সেই সেক্টরে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবে। অয়েল অ্যান্ড গ্যাস, তো অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে। কনস্ট্রাকশন অ্যান্ড মেটাল, সিমেন্ট, লোহা, যে সমস্ত কোম্পানি যে সমস্ত আকরিক বানায়, যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানি ইনভেস্ট করবে। কেমিক্যাল সেক্টরে যারা মূলত ফার্টিলাইজার্স, সার তৈরি করে, সেই সব কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করবেন। অটোমোবাইল সেক্টর, যেসব কোম্পানিগুলো অটোমোবাইল স্পেয়ার পার্টস তৈরি করে এবং একটা গাড়ি বা বাইক তৈরি করে পুরোপুরি ভাবে, সেই সব কোম্পানিতে এই স্টক মূলত ইনভেস্টমেন্ট করবে। আর যারা কনস্ট্রাকশনের মূলত কাজ করে, তারা কনস্ট্রাকশন মূলত কাজ করে, যেমন রোড বানানো থেকে শুরু করে এয়ারপোর্ট তৈরি করা থেকে, সেই সব কোম্পানিগুলো স্টকে এই কোম্পানি ইনভেস্টমেন্ট করবেন। এছাড়াও আছে টেক্সটাইল, ফরেস্ট মেটেরিয়ালস, আইটি হার্ডওয়্যারস, টেলিকম ইকুইপমেন্ট, অ্যাক্সেসরিজ অ্যান্ড ডাইভার্সিফাইড পোর্টফোলিও, এখানে আমরা কিছুটা লিস্ট দেখতে পাবো। এই মিউচুয়াল ফান্ডের যে বেঞ্চমার্ক হতে চলেছে সেটা হচ্ছে কি আপনার ম্যানুফ্যাকচারিং বেঞ্চমার্ক। এই মিউচুয়াল ফান্ড আপনি রেগুলার এবং ডাইরেক্ট দুটো ফান্ডেতে করতে পারবেন। রেগুলার মিনস আপনি এজেন্ট থেকে মিউচুয়াল ফান্ড করলেন, এবং ডাইরেক্ট মিনস আপনি অ্যাপ থেকে বা নিজের থেকে আপনি ইনভেস্টমেন্ট করলেন। এই দুটো জায়গায় আপনি দেখতে পাবেন। আর এন্ট্রি লোড এর কিছু নেই। আর হচ্ছে কি এক্সিট লোড, আপনি যদি 3 মাসের আগে যদি টাকা তোলেন তাহলে আপনার 0.5% আপনাকে পে করতে হবে। আপনার 3 মাসের পরে এর কিন্তু কোনো চার্জেস কিছু নেই। আর মিনিমাম ইনভেস্টমেন্ট, আপনি যদি এসআইপি, আপনি যদি এনএফওতে ইনভেস্ট করেন, মিনিমাম এসআইপি ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার 1000 টাকা, এবং পরে যদি আপনি লামসাম এসআইপি শুরু করতে পারেন, তাহলে আপনি শুরু করতে চান, তাহলে আপনি 500 টাকা থেকে এই মিউচুয়াল ফান্ডে করতে পারেন। তো অ্যাট দ্য লাস্ট আমি আপনাদেরকে বলবো আপনারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন কিনা। তো অবভিয়াসলি মাই পার্সোনাল চয়েস, আপনারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন যারা নতুন বিনিয়োগের কথা ভাবছেন, যারা নতুন এনএফওর মাধ্যমে যারা বিনিয়োগ করতে চান এবং 10 টাকা ন্যাভে কোনো ফান্ড কিনতে চান। তো আপনাদেরকে আমি বলবো এর যে কয়েক মাস আগে যেসব ফান্ডগুলো এই ক্যাটাগরির যেসব ফান্ডগুলো লঞ্চ করেছিল, সেগুলো এখনও পর্যন্ত ভালো রিটার্ন কিন্তু দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো আপনারা এই ফান্ডে নির্দ্বিধায় ইনভেস্টমেন্ট করতে পারেন। আর দিস ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। আপনারা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, নিজ দায়িত্বে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একবার। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে থাকুন। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ।